এই রিক্সা যাবে? জি ম্যাম, যাব। কোথায় যাবেন? সিটি কলেজের সামনে। ভাড়া কিন্তু 30 টাকা ম্যাম। ঠিক আছে, চল। মেয়েটা রিকশায় উঠল আর আমি চালাতে লাগলাম। এবার পরিচয় দিই। আমি রাসেল। আর কিছু জানতে হবে না, গল্পে থাকেন জানতে পারবেন। 20 মিনিট পর কলেজের সামনে চলে আসলাম। মেয়েটা নেমে আমাকে 500 টাকার নোট দিল। ম্যাম, আমার কাছে তো ভাঙতি নাই। তোদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা, কোথাও গেলে ভাঙতি দিতে পারে না। এই নে, এখানে 20 টাকা আছে, বাকিটা পরে দিব। ম্যাম, ভাড়া তো 30 টাকা। বললাম না ভাঙতি নাই। ঠিক আছে, আমি ভাঙতি নিয়ে আসছি, আপনি টাকাটা দেন। আমি এখন তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর কিছু না বলে একটা ফার্মেসিতে চলে গেলাম। ওখান থেকে চাচার জন্য ঔষধ নিয়ে বস্তিতে চলে আসলাম। আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম। এসে চাচাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাওয়ালাম। তারপর ফ্রেশ হয়ে একটা কলা খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। একটা কথা, আমি কিন্তু মুখে মাস্ক পরে রিক্সা চালাই। রিক্সা হচ্ছে চাচার, এতদিন আমার খরচ চালিয়েছে। এখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তাই রিক্সা নিয়ে আমি সকালে এবং বিকালে বের হই। রিক্সা চালিয়ে নিজের পড়ালেখার খরচ, চাচার ঔষধের খরচ সব জোগাড় করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আজকেও লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ আপনারা জানেন। ক্লাসরুমের সামনে গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? আজকেও লেট? আসো। তোমাকে কিছু বলি না, শুধু তুমি একজন ভালো ছাত্র, তাই বলছি সঠিক টাইমে কলেজে আসবে। আর তোমার জামা কি এটা? স্যার, আমি গরিব, নতুন জামা কেনার সামর্থ্য আমার নেই। কলেজের টাকা জোগাড় করতে কষ্ট হয়ে যায়, নতুন জামা কিনবো কি দিয়ে? ঠিক আছে, বসো। আমি পেছনের সিটে গিয়ে বসলাম। আমার সাথে কেউ বন্ধুত্ব করে না, আমি গরিব বলে। তারপর স্যার পড়া শুরু করলেন। হঠাৎ একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, ওই মেয়েটা যে আমার রিক্সা করে কলেজে এসেছে। তার মানে মেয়েটা আমার সাথে পড়ে। দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু অহংকারের ভরা। এ মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে। সব ক্লাস শেষ করছি, কিন্তু একটা ক্লাস করি নাই, কারণ আমাকে রিক্সা নিয়ে কলেজের সামনে আসতে হবে। তাই একটা ক্লাস না করে বেরিয়ে চলে আসলাম। সোজা বস্তিতে চলে গেলাম। তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, কলেজের সামনে চলে আসলাম। দেখি ওই মেয়েটা আসছে, সাথে আর একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস 10 টাকার জন্য? না ম্যাম, আমি এইমাত্র আসলাম। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ে চল। কোথায় যাবেন ম্যাম? আরমান শিকদারের বাড়ি। নামটা শুনে চমকে উঠলাম। আমি বললাম, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি ম্যাম? কর। আরমান শিকদার আপনার কি হয়? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমি বিদেশে ছিলাম, তাই ওনার সাথে দেখা করতে পারি নাই, তাই আজকে বাবা বলল ওনার সাথে দেখা করে আসতে। আচ্ছা, আপনার বাবার নাম কি? সাদিয়া গ্রুপ অফ কোম্পানির মালিক রেজাউল করিম, আর তার মেয়ে সাদিয়া আমি। ও ঠিক আছে, চলুন। তার মানে তুমি সাদিয়া, আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। তারপর তাদের নিয়ে যেতে লাগলাম। 30 মিনিট পর আরমান শিকদারের বাড়ির সামনে চলে আসলাম। দারোয়ান দেখি অন্যজন। এই নে তোর ভাড়া, আগের 20 টাকা সহ। ঠিক আছে ম্যাম। হঠাৎ 3টা গাড়ি আসলো। ঠিকই ধরেছেন, আরমান শিকদারের গাড়ি। উনি মনে হয় অফিস থেকে আসছেন, ওনাকে দেখা যায় না কারণ গাড়ির গ্লাস কালো। আমি আর দাঁড়িয়ে না থেকে চলে আসলাম। সারাদিন রিক্সা চালিয়ে 450 টাকা পেয়েছি। চাচার ঔষধ আর কিছু কাঁচা বাজার নিয়ে বস্তিতে গেলাম। চাচার জন্য কিছু খাবার এনেছি, তাই ওনাকে খাওয়াতে গেলাম। কিন্তু চাচার শরীর ধরে দেখি পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। নাকের কাছে হাত নেওয়ার পর যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চাচা আর নেই। আমি চাচাকে ধরে কান্না করতে লাগলাম। আমি এখন পুরো এতিম হয়ে গেলাম। চাচা, তুমি আমাকে রেখে কেন চলে গেলে? তুমি কেন আমাকে সাথে করে নিয়ে গেলে না? এখন আমি কি নিয়ে বাঁচব? তারপর পাশে একটা কবরস্থানে চাচাকে কবর দিলাম।
আমি এখন কেমনে থাকবো? দেখতে দেখতে 7 দিন চলে গেল। আমি সারাদিন ঘরে ছিলাম। এই 7 দিনে রিক্সা চালাই নাই। এখন কিছুটা স্বাভাবিক হয়েছি, তাই ভাবলাম এভাবে বসে থাকলে তো চলবে না, আমাকে পড়ালেখা শেষ করতে হবে। সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। অনেকক্ষণ রিক্সা চালিয়ে একটা দোকানে গেলাম। দোকান থেকে একটা কলা আর পাউরুটি খেয়ে চলে আসলাম। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকতে লাগলো। আমি তাকিয়ে দেখি সাদিয়া ম্যাম আমার সামনে এসে বলল, কিরে, তোকে এতদিন দেখে নাই কেন? আমার চাচা মারা গেছে। আপন বলতে চাচাই আমার সাথে ছিল, তাই এ কয়দিন রিক্সা চালাই নাই। ও, তোকে অনেক খুঁজেছি কিন্তু তোকে দেখি নাই। কেন ম্যাম? তুই ওই দিন আমাকে আরমান শিকদারের বাড়িতে নামিয়ে দিয়ে আসার পর এই সার্টিফিকেটটা পেয়েছি। আল্লাহ, তুমি আমাকে এত একটা বিপদ থেকে উদ্ধার করেছ, ধন্যবাদ ম্যাম। তা এখন কোথায় যাবেন? যেন আর কিছু না বলে কথা ঘোরানোর জন্য। এই তো কলেজে। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চল। আর সরি। সরি কেন ম্যাম? ওই দিন ভাঙতির জন্য অনেক খারাপ কথা বলেছি, তার জন্য। ম্যাম, গরিব ঘরের ছেলে আমি। রিক্সা আমার একমাত্র টাকা উপার্জনের সঙ্গী। রিক্সা চালালে কত মানুষ কত কিছু কয়, আমাদের ধৈর্য ধরে শুনতে হয়, কারণ আমরা গরিব, তারা বড় লোক, তাদের প্রচুর টাকা, তাদের ক্ষমতা বেশি। তাই যে যা বলে আমরা কিছু বলি না। আমাদের গালি শুনলেও টাকা ইনকাম করতে হবে। তোর দুনিয়ায় আপন কেউ নেই? আছে, কিন্তু তাদের কাছে আমি মৃত। কেন? ম্যাম, পরে এক সময় বলবো। আপনার কলেজ চলে এসেছে। ও। সাদিয়া ম্যাম নেমে আবার 500 টাকা হাতে দিল। ম্যাম, আমার কাছে ভাঙতি নাই। মাথা নিচু করে বললাম, সমস্যা নেই, পুরোটাই রেখে দাও। না ম্যাম, গরিব হতে পারি, কারো সাহায্য নিয়ে চলি না। আমি তো তোমাকে সাহায্য করেছি না, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। না ম্যাম, আমি নিতে পারবো না, আপনি আমাকে পরে দিয়েন। বলেই চলে আসলাম। সাদিয়া ম্যামকে কিছু বলতে না দিয়ে বস্তিতে এসে রিক্সা রেখে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে কলেজে চলে আসলাম। ভালোবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি, যা কেবল শুধুমাত্র ভালোবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়। এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের কথা বোঝো না তুমি, মুখে বলি তাই। শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই। কলেজে ঢুকতে একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মেয়েটা উঠে এসে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? আমি ইচ্ছে করে ফেলে দেই নাই আপনাকে। আবার তুই মুখে মুখে তর্ক করছিস? তুই চিনিস আমি কে? আমি হলাম এই এমপির মেয়ে। আমি তো বলছি আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই আপনাকে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। তোর মতো ছোট লোকের মাপ নেই। তুই এখনই আমার জুতা পরিষ্কার করে দিবি। আমি কিভাবে পরিষ্কার করে দেব? তোর গায়ের জামা খুলে। তাহলে আমি ক্লাস করব কিভাবে? বেশি কথা বললে তোকে কলেজ থেকে বের করে দেব। আমি আর কোনো কথা না বলে গায়ের জামা খুলে মেয়েটার জুতা পরিষ্কার করে দিলাম। তোকে যেন আমার সামনে আর না দেখি, যা এখান থেকে। আমি আর কোনো কথা না বলে জামাটা ঝেড়ে গায়ে দিয়ে ক্লাসের সামনে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তোমার আজকেও লেট? আবার তোমার জামার এই অবস্থা কেন? স্যার, তাড়াতাড়ি আসতে পড়ে গিয়েছি, তাই জামা ময়লা হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার প্রতিদিন কলেজে আসতে লেট হয় কেন? আর তুমি এতদিন কলেজে আসো নাই কেন? স্যার, আপন বলতে এক চাচা ছিল, কিছুদিন আগে চাচা মারা যায়, তাই আসতে পারি নাই। একটা হোটেলে কাজ করি, কাজ শেষ করে রাত 12টার পর বাসায় যাই, তাই সকালে উঠতে দেরি হয়ে যায়। সত্যটা বললাম না, তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক আছে, সিটে গিয়ে বসো। আমি আর কোনো কথা না বলে সিটে গিয়ে বসলাম। স্যার পড়াতে লাগলেন। হঠাৎ একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আরে রিয়া মামুনি, আসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? আর বলেন না স্যার, কলেজে আসতে একটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই তাকে উচিত শিক্ষা দিয়ে আসলাম। ঠিক কাজ করেছো। তা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে রিয়া, আমাদের এমপির মেয়ে।
এতদিন দেশের বাইরে ছিল, আজকে কলেজে নতুন ভর্তি হয়েছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে কলেজে থাপ্পড় মারছে এটা ওই মেয়েটা। আমি মাথা নিচু করে ফেললাম। সব ক্লাস শেষ করে বাইরে আসলাম, হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি সাদিয়া। তুমি মিথ্যা কথা বললে কেন? মানে? তুমি তো রিক্সা চালাও, তাহলে বললে কেন তুমি হোটেলে কাজ করো? আপনি কিভাবে বুঝলেন আমি রিক্সা চালাই? তুমি সকালে আমাকে কি বলেছো মনে আছে? তুমি বললে না তোমার আপন বলতে এক চাচা ছিল আর কিছুদিন আগে মারা গেছে। তখন তুমি স্যারের কাছে বললে, তখন আমি বুঝে ফেলেছি তুমি সেই ছেলে। আপনি প্লিজ কাউকে বলবেন না, তা না হলে সবাই আমাকে অনেক কিছু বলবে। তুমি তো আর চুরি করছো না, কাজ করে খাও। ঠিক আছে, আমি কাউকে বলবো না। অনেক ধন্যবাদ আপনাকে। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো একই সাথে পড়ি, আমাকে নাম ধরে ডাকবে। আমি সাধারণ একজন রিক্সা চালক, আপনি অনেক বড় লোক, আপনাকে আমি নাম ধরে ডাকি কিভাবে? কেন, গরিবরা কি মানুষ না? আর সব বড়লোকের মতো আমি না। ওই দিন একটা বান্ধবীর সাথে তর্ক করে আসছি, তাই তোমার উপর রেগে আছি। একটা কথা মনে রাখবে, ক্ষমতা আর টাকা থাকলেই মানুষ বড় হয় না, ভালোবাসা থাকতে হয়। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। এখন থেকে আমার নাম ধরে ডাকবে আর তুই করে বলবে। আমার সাথে বন্ধুত্ব করলে কলেজের ছাত্রছাত্রী আপনাকে অনেক কিছু বলবে। আমার কারো কথাই কিচ্ছু যায় আসে না, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আমাকে রিক্সা নিয়ে বের হতে হবে। তোর আজকে থেকে রিক্সা চালানো বন্ধ। তাহলে আমি চলবো কি করে? আমার পড়ালেখার খরচ চালাবো কিভাবে? আজকে থেকে তোর সব দায়িত্ব আমার। করুণা করছেন? আমি তোকে করুণা করছি না, তুই পড়ালেখা শেষ করে চাকরি করে আমার সব টাকা দিয়ে দিবি। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? ওই যে বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে পারবো না? আর তুই মনে হয় আমাকে বন্ধু মানতে পারিস নাই। কেন? আপনি তো আজ থেকে আমার বন্ধু। তাহলে তুই আমাকে আপনি করে কেন বলছিস? ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। ঠিক আছে, চল দুজনে একসাথে যাই। চল। তারপর দুজনে কলেজ থেকে বেরিয়ে আসলাম। কলেজ থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে আমাকে মার্কেটে নিয়ে গেল। আমার জন্য কিছু জামা কাপড় কিনলো। আমি মানা করছি, তারপরও জোর করে নিল। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে আমার বস্তিতে চলে আসলাম। ও রেস্টুরেন্ট থেকে একটা পার্সেল নিল সাদিয়া। তুই এখানে থাকিস? আমি এখানে থাকি। ঠিক আছে, এটা হাতে নে, রাতে খেয়ে নিবি। আর এই টাকাটা রাখ, যখন চা লাগে নিয়ে আসবি। আমার টাকা লাগবে না, আমার কাছে আছে তো। সেটা আমি ভালো করে জানি। এখন যা, আর তোর মোবাইল নাম্বারটা দে। আমি তো মোবাইল চালাই না। ও ঠিক আছে, আমি এখন চাই। সকালে আমি এসে তোকে নিয়ে যাব কলেজে। তারপর সাদিয়া চলে গেল আর আমি বস্তির ভেতরে চলে গেলাম। তারপর দেখলাম কত টাকা, দেখি 10,000 টাকা। আমি বালিশের নিচে রেখে দিলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন সাদিয়ার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমার অনেক খেয়াল রাখে। আমি চুরি করে মাঝে মাঝে রিক্সা নিয়ে বের হই, কারণ সাদিয়ার সাথে সব সময় টাকা চাইতে কেমন যেন লাগে। ও সাদিয়া আমাকে একটা ফোন কিনে দিছে তার সাথে কথা বলার জন্য। রিয়া আমাকে দেখলে অনেক অপমান করে, আমি তার থেকে দূরে দূরে থাকি। আজকে রাতে রিক্সা নিয়ে বের হলাম, 100 টাকার মতো ভাড়া মারলাম। তারপর একটা হোটেল থেকে খাবার খেয়ে বস্তিতে যেতে লাগলাম। হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পারছি না। দেখি রাস্তার পাশে কয়টা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর। আমি দৌড়ে তাদের কাছে গেলাম। ভাই, মেয়েটাকে ছেড়ে দেন। তুই কে রে? তোর কথা মতো ওকে ছেড়ে দিব? আমি একজন রিক্সা চালক, মেয়েটার সর্বনাশ করবেন না। মা, তোকে বলবো মার খেতে না চাইলে এখান থেকে যা। আমি মেয়েটাকে নিয়ে যাব। ওই দাঁড়িয়ে কি দেখছিস? মা শালাকে। তারপর তারা আমাকে মারতে আসলে রাস্তার পাশ থেকে একটা লাঠি নিয়ে সবগুলোকে মারতে লাগলাম। সবাই মার খেয়ে দৌড়ে পালিয়ে গেল। এতক্ষণ মেয়েটাকে দেখি নাই, কিন্তু মেয়েটা আলোর মধ্যে আসার পর তাকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। এ আর কেউ নয়, আমার বোন তিশা। তিশা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল।
ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি মিম যে তোর সাথে এরকম করবে। তুই বাসা থেকে আসার 2 মাস পর মিম আমাদের সব খুলে বলেছে। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি একজন রিক্সা চালক, আমি আপনার ভাই হতে যাব কেন? না, তুমি আমার ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন কেন ক্ষমা চাইতে আসছোস? ঘর থেকে বাহির করে দেওয়ার সময় মনে ছিল না? আমি একটা জানোয়ার, আমার মতো খারাপ কেউ নেই। এখন কেন আমার কাছে মাপ চাইছিস? আমি তখন বুঝতে পারি নাই রাগের মাথায় কি থেকে কি বলেছি। মানুষের রাগের মাথায় সত্যি কথাই বলে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাসায় যেতে হবে, ভালো থাকিস। আমি না হয় রাগের মাথায় বলেছি, কিন্তু মা তো তোর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। আমাদের জন্য না হয় তোর মায়ের জন্য হলেও বাসায় আয়। সবাই এখন তোকে পাগলের মতো খুঁজছে। আমি তো তাদের কাছে মৃত, আমি আর ওই বাড়িতে যাব না বলেই চলে আসলাম। তিশা কান্না করতে করতে বাসায় চলে গেল। আমি বস্তিতে এসে রিক্সা রেখে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি সাদিয়া অনেকগুলো ফোন দিছে। হঠাৎ আবার ফোনটা বেজে উঠল। হ্যালো। তোকে এতগুলো কল দিলাম, কোথায় ছিলি তুই? মোবাইল সাইলেন্ট ছিল আর আমি একটু পড়াশোনা করছিলাম, তাই মোবাইল হাতে নিয়ে দেখি নাই। ও আচ্ছা, তা কি করিস? কিছুক্ষণ পরে খাবার খেয়ে মোবাইল হাতে নিলাম, দেখি তুই অনেকগুলো ফোন দিছস। তা তুই খাবার খেয়েছিস? আমি খাবার খেয়ে তোকে ফোন দিচ্ছি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। বুঝবে একদিন তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন হয়তো আমি হারিয়ে যাব ওই দূরে নীল আকাশে তারার মাঝে। বুঝবে একদিন তুমি আমি তোমাকে কতটা মিস করি। সেই দিন হয়তো আমি হারিয়ে যাব ওই মরুভূমির বালির মাঝে। বুঝবে একদিন তুমি আমি তোমাকে ছাড়া কতটা একা থাকি। সেই দিন হয়তো আমি থাকবো না এই পৃথিবীতে, হারিয়ে যাব ওই মাটির ছোট্ট ছোট্ট কণায়। সকালে ঘুম থেকে উঠে যাদের সামনে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এরা আর কেউ নয়, আমার বাবা মা আর বোন। কিন্তু তারা এখানে আসলো কিভাবে? মা আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা তুই কেমন আছিস? তোর এই মাকে কেমনে ভুলে থাকলি? তোর বাবা না হয় রাগের মাথায় বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, তাই বলে তুই বাসা থেকে বেরিয়ে আসবি? রাসেল তুই আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোকে ঘর থেকে বের করে দিছি। মিমি আমার সব কিছু বলেছে, তুই বাসায় ফিরে চল। এখন কেন আমাকে বাসায় যেতে বলছো? আমি তোমাদের নিজের সন্তান। আমার কথা তোমরা বিশ্বাস করলে না, তোমরা মিমের কথা বিশ্বাস করলে। তুমি তো আমাকে মৃত বলে দাবি করেছো, তাহলে কেন আসলে এখানে? আমি আর তোমাদের বাসায় যেতে চাই না, আমি এখানে অনেক সুখে আছি। সবার সাথে না হয় রেগে আছিস, তোর এই মাকে কেমনে ভুলে গেলি? আমার তো কোনো অপরাধ ছিল না। আম্মু আমি তোমাকে কখনো ভুলি নাই, তোমার ছবি দেখে দেখে দিন পার করে দিই। আর জানলে কেমনে আমি এখানে? আমি বলেছি ভাইয়া, গতকাল আমি তোর পিছন পিছন আসি, তারপর দেখি তুই বস্তিতে থাকিস। তাই বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলি। তারা রাতে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদের সকালে নিয়ে আসি। তুই প্লিজ সবাইকে ক্ষমা করে দে, আবার বাসায় ফিরে চল। আমি তোর পায়ে পড়ছি বাবা। আমি বাবাকে পা ধরতে না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু তুমি এ কি করছো? আমি তোমাদের ক্ষমা করে দিছি, শুধু অভিমান ছিল এতদিন। এখন আর কোনো অভিমান রাগ কিছুই নেই। তাহলে আমাদের সাথে বাসায় ফিরে চল, আমি আর থাকতে পারছি না তোকে ছাড়া। ভাইয়া তোর এই ছোট বোনটাকে কি ক্ষমা করা যায় না? আমি তোকে ক্ষমা করে দিছি। একটা কথা মনে রাখবি, আগে সত্যটা জেনে তারপর একটা মানুষকে বুঝে শুনে কথা বলবি। এমন কোনো কথা বলবি না যাতে সারা জীবন তোকে পস্তাতে হয়। আমি কখনো কিছু না জেনে কাউকে কিচ্ছু বলবো না। অনেক কথা হয়েছে, এবার বাসায় ফিরে চল। তোমরা দাঁড়াও, আমি আমার সব জিনিস গাড়িতে ওঠাতে হবে। তোর কিছু করতে হবে না, ড্রাইভার সব জিনিস নিয়ে আসবে, তুই আমাদের সাথে চল। ঠিক আছে চলো। তারপর সবাই গাড়িতে এসে বসলাম। আব্বুকে বলেছি আমি গাড়ি চালাবো, আব্বু না করে নাই। আমি গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। আজ প্রায় 1 বছর পর নিজের বাসায় আসলাম। গেট দিয়ে ঢুকতেই দারোয়ান আমাকে সালাম দিল। আমি সালাম নিয়ে বাসার ভেতরে ঢুকে গেলাম। বাসার সব আগের মতোই আছে। আমি আমার রুমে চলে গেলাম।
রুমে ঢুকে দেখি যেরকম রেখে গেছি সেরকমই আছে, আর রুমটা গুছিয়ে রাখছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে আসলাম, তারপর সবার সাথে বসে নাস্তা করতে লাগলাম। হঠাৎ কলিং বেল চাপ পড়ল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। আম্মুর সাথে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, সাদিয়া। আম্মুর সাথে কথা বলতে বলতে আমাদের দিকে আসছে। সাদিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। তুই এখানে? আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তোর বাসা মানে? আরে সাদিয়া, তুই ওকে চিনিস না? ও তো আমাদের রাসেল, তোর ছোটবেলার খেলার সাথী। কিন্তু তোমরা বলেছিলে ও দেশের বাইরে গেছে পড়ালেখা করার জন্য, আর তুই আমাকে চিনিস? তোকে আমি প্রথম যেদিন এ বাসায় নিয়ে আসি তখন তোকে কি বলেছিলাম মনে আছে? আমি বলছি না আরমান শিকদার তোর কি হয়? তখন তুই কি বলেছিলি? আমি তখন তোকে চিনি। তাহলে আমাকে বললি না কেন? আর তুই রিক্সা চালিয়েছিস কেন? সেটা তোকে পরে বলবো, এখন বস, সবার সাথে নাস্তা কর। তারপর সাদিয়া সবার সাথে বসে নাস্তা করলো। নাস্তা করে আমি রুমে চলে আসলাম। সাদিয়াও আমার রুমে আসলো। এবার বল কি কারণে তুই বাইরে ছিলি আর কেন রিক্সা চালিয়েছিস? তাহলে শোন, 1 বছর আগে। তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি তোকে ভালোবাসি তাই তোকে কিস করেছি, গালে হাত দিয়ে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না? আমি দেখতে খারাপ? তুই জানিস আমার পিছনে কত ছেলে ঘোরে, কিন্তু আমি তো তোকে ভালোবাসি। প্লিজ রাসেল, আমাকে তুই ফিরে দিস না আমার হাত ধরে। আমি কি বলছি তুই দেখতে খারাপ? তুই অনেক সুন্দর। তুই আমার থেকে আরো ভালো ছেলে পাবি। আমি তোর থেকে ভালো ছেলে চাই না, আমি তোকে চাই। কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? একজনকে ভালোবাসি, তাকে আমি ছোটকাল থেকে ভালোবেসে আসছি। কে সে, আমি কি জানতে পারি? ওটা তোর না জানলেও চলবে। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তুই আমার না হলে আমি তোকে কারো হতে দেব না, কথাটা মনে রাখিস, বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। এবার আপনাদের বলি, মিম হচ্ছে আমার মামাতো বোন। মা বাবা তাকে আমাদের বাসায় নিয়ে এসে পড়ালেখা করায়। মিম আমাকে ভালোবাসে, সে আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি তাকে না করে দিছি। কিন্তু আজকে সকালে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মিম আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তারপর কি হলো আপনারা তো জানেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবার সাথে নাস্তা করে কলেজে চলে গেলাম। মিম আর আমি একসাথে কলেজে পড়ি। আজকে মিমকে না নিয়ে আমি কলেজে চলে আসলাম। আমি গিয়ে ক্লাসে বসলাম, কিন্তু মিমকে দেখি নাই ক্লাসে। আজকে মনে হয় আসবে না। আমি সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে গেলাম। গিয়ে দেখি মিম খাবার খাইতে আসছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কেউ কারো সাথে কথা বলি নাই। আমি রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মিম আমার রুমে এসে চিৎকার করতে লাগলো। আমি চোখ খুলে দেখি মিমের জামা কিছু জায়গা ছিঁড়ে ফেলেছে। হঠাৎ আম্মু দরজা ধাক্কাতে লাগলো। মিম দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আম্মুকে জড়িয়ে ধরলো। কিন্তু তার চেয়ে অবাক হলাম তিশা আর আব্বুকে দেখে। আব্বু কখন এলো বাহির থেকে, আর তিশা তো হোস্টেলে ছিল। কি হয়েছে মিম, তোমার জামা ছিঁড়ে কেন? আজকে আমার শরীরটা খারাপ ছিল, তাই কলেজে যেতে পারি নাই। তাই রাসেলের কাছে আসছে নোটগুলো নেওয়ার জন্য, কিন্তু রাসেল আমাকে আর কিছু না বলে কান্না করে দিল। দুইটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই এত খারাপ আমার জানা ছিল না, তোকে অনেক ভালো মনে করেছি, কিন্তু তুই এমন কাজ করবি আমি ভাবতেও পারিনি। আব্বু তুমি বিশ্বাস করো আমি কিছুই করিনি। একটা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা বলে না। তোকে আমার ভাই ভাবতে ঘৃণা লাগছে। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজকে থেকে মনে করবো আমার এক মেয়ে, তুই আমাদের কাছে মৃত। তোর মতো ছেলে আমাদের দরকার নেই। তোমরা আমার কথা বিশ্বাস করলে না। শুধু একটা কথাই বলি, নিজের ছেলেকে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছো। সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ হবে, সেদিন আমাকে খুঁজে পাবে না। এ বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আম্মু কিছু বলে নাই, শুধু কান্না করে গেছে। আমি বাসা থেকে বেরিয়ে একটা দোকানে বসেছিলাম। রাত অনেক হয়েছে, পকেটে একটা টাকাও নেই, খিদে পেয়েছে অনেক।
হঠাৎ একজন রিক্সা চালক চাচা আমার সামনে এসে বলল, তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি এখানে বসে আছো, কি হয়েছে তোমার? চাচা আমাকে বাসা থেকে বের করে দিছে। কেন? তাহলে শুনুন। তারপর চাচাকে সব খুলে বললাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তা এখন কোথায় যাবে? জানি না। কিছু মনে না করলে তুমি আমার সাথে থাকতে পারো। আমি একাই থাকি, আপন বলতে আমার কেউ নেই। ঠিক আছে, যাব। তবে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। কেন? আমি কাজ করে পড়াশোনা করতে চাই। তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সব খরচ চালাবো। আমার কিছু টাকা জমানো আছে। কিন্তু আমাকে আর বলতে না দিই। কোনো কিন্তু নয়, এখন আমার সাথে চলো। তারপর চাচা ওনার সাথে তার বাসায় নিয়ে গেল। তারপর কি হলো তোমরা তো জানোই। পাশে তাকিয়ে দেখি সাদিয়া কান্না করে চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলেছে। আরে তুই কান্না করছিস কেন? তোর অনেক কষ্ট হয়েছে না রে? কষ্ট তো হয়েছে, কিন্তু এখন আর কষ্ট নেই। এখন আমি আবার আগের মতো চলতে পারবো। মেয়েটা কে? কোন মেয়েটা? মিমকে বলেছিলি না তুই একজনকে ভালোবাসিস? ও, সেটা সময় হলে জানতে পারবি। ও ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। আজকে থেকে যা। না রে, কিছু কাজ আছে বাসায়, আমার যেতে হবে। ঠিক আছে, তাহলে যা, তোর সাথে ফোনে কথা হবে। ঠিক আছে বলে সাদিয়া চলে গেল। দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ তিশা রুমে এসে আমাকে ডাকতে লাগলো। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, তুই এখনো ঘুমাস? তো কি হয়েছে? আব্বু আম্মু তোকে ডাকতে বললো, যা ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা তিশা, মিমে এখন কোথায় থাকে? মিম তার পাপের ফল পেয়ে গেছে। মিম গাড়ির সাথে ধাক্কা খেয়ে তার দুটি পা ভেঙে গেছে। ডাক্তার তার দুটো পা কেটে দিছে। এখন সারা দিন ঘরে বসে দিন কাটে। ও ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর তিশা আমার রুম থেকে চলে গেল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু আম্মু বসে কফি খাচ্ছে আর গল্প করছে। কি করছো তোমরা? আর আব্বু, তুমি কোন সময় অফিস থেকে আসলে? আমরা বসে বসে তোর কথা বলছি, আর তোর আব্বু কিছুক্ষণ আগে অফিস থেকে আসছে। ও, তা আমায় নিয়ে কি কথা হচ্ছে? তুই অনেক কষ্ট করেছিস বাইরে এতদিন, তাই নিয়ে তোর মার সাথে কথা বলেছি। যেটা গেছে ওইটা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে, বলবো না। রাহিমা, কাজের বুয়াকে রাসেলকে একটা কফি দিয়ে যাও। তা এখন কি করবি বাবা? কি আর করব, পড়ালেখা শেষ করব। এখন কি আগের কলেজে পড়বি নাকি অন্য কলেজে? না বাবা, আমি যে কলেজে আছি ওটাতেই পড়ব। তোর যা খুশি। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু সাদিয়া ফোন ধরছে না। কিছুক্ষণ ফোন দিলাম, কিন্তু সে ধরছে না। হঠাৎ তিশা আমাকে ডাকতে ডাকতে রুমে আসলো। কিরে, কি হয়েছে? সাদিয়া আপু হাত কেটে ফেলেছে, অনেক রক্ত বের হয়েছে, এখন তাকে হাসপাতালে নিয়ে গেছে। কি? সাদিয়া হাত কাটলো কেন? আমি বলতে পারবো না, চল হাসপাতালে গেলে জানতে পারবো। ওকে চল। তারপর তিশা আর আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হাসপাতালে যেতে লাগলাম। আব্বু আম্মু আগে চলে গেছে। 30 মিনিট পর হাসপাতালে চলে আসলাম। গাড়ি থেকে নেমে দুজনে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। দেখি আন্টি আঙ্কেল কান্না করছে। আঙ্কেল, কি হয়েছে সাদিয়ার? তুমি কে? আর তোমাকে তো চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ছেলে রাসেল। তুমি রাসেল? আমি বলতে পারবো না। কেন, সাদিয়া হাত কেটেছে? কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, সাদিয়ার কি অবস্থা? দেখুন, প্রচুর রক্ত বের হচ্ছে। আমরা 2 ব্যাগ ব্যবস্থা করেছি, আরও 2 ব্যাগ রক্ত লাগবে, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। ডাক্তার, রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন, তারপর সাদিয়াকে বাঁচান। ঠিক আছে, তুমি আমার সাথে ভিতরে আসো। আমি ডাক্তারের সাথে ভেতরে চলে গেলাম। ডাক্তার আমাকে আমার রক্ত পরীক্ষা করে দেখলো কোনো সমস্যা আছে কিনা। দেখলো কোনো সমস্যা নেই। তারপর 2 ব্যাগ রক্ত দিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল,
সময় মতো রক্ত না দিলে বাঁচানো সম্ভব না। আল্লাহ দিলে এখন বিপদমুক্ত। 1 ঘন্টা পর বেডে দেওয়া হবে, তারপর সবাই দেখা করতে পারবেন। ঠিক আছে ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিছুই না, যা করেছে ওপরওয়ালা। বলে ডাক্তার চলে গেল। আব্বু আম্মু আন্টি আঙ্কেল তোমরা বাসায় চলে যাও, আমি আসি হসপিটালে। না বাবা, আমি থাকি। তুমি শরীর থেকে রক্ত দিছো, তোমার শরীর ক্লান্ত, তুমি বাসায় চলে যাও। তুমি ঠিকই বলেছো রাসেল, তুমি বাসায় চলে যাও তোমার আব্বু আম্মুর সাথে। আমি থাকি, তোমরা চলে যাও। কেউ থাকা লাগবে না, অনেক রাত হয়েছে ভাবি, আপনারা বাসায় চলে যান। কি হয় না হয় আপনাদের জানাবো। ঠিক আছে, চলো সবাই। আসলে আমার শরীর অনেক ক্লান্ত, তাই চলে আসলাম মা বাবার সাথে। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম আর ভাবতে লাগলাম সাদিয়া কেন হাত কাটলো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে তিশা এসে ডাকতে লাগলো। কি রে ভাইয়া, উঠবি না? কি হয়েছে? ঘুম ঘুম চোখে। আজকে কি তুই কলেজে যাবি নাকি হাসপাতালে যাবি? হাসপাতালে কলেজ থেকে যাব, এখন কলেজে যাব। ঠিক আছে, তুই ওঠ, কলেজের সময় হয়ে গেছে। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তিশা রুম থেকে বেরিয়ে গেল, আমি শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সব কিছু আবার আগের মতো ম্যাচিং করে পড়লাম, সব কিছু দামি ব্র্যান্ড। তারপর ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আম্মু নাস্তা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রহিমা, তুই টেবিলে সব কিছু রাখ, আমি নিজেও হাতে খাইয়ে দেব নাস্তা। জি খালাম্মা। রহিমা সব কিছু টেবিলে এনে রাখছে, আম্মু এসে আমাকে খাইয়ে দিল। আসলে প্রতিদিন সকালে আম্মু আমাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিত। নাস্তা শেষ করে বাইরে চলে আসলাম, তারপর সবচেয়ে দামি গাড়িটা নিয়ে কলেজে যেতে লাগলাম। 30 মিনিট পর কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এত দামি গাড়ি নিয়ে এই প্রথম কেউ কলেজে আসলো। আমি গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখি রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি স্যার পড়া শুরু করে দিছে। আসতে পারি স্যার? তোমাকে তো চিনলাম না। স্যার, যাকে এতদিন দেরি করে আসলে কিছু কথা শুনিয়ে দিতেন, আমি সেই ছেলে রাসেল। কিন্তু হঠাৎ তোমার এত পরিবর্তন কেন? তোমাকে তো চেনাই যাচ্ছে না। স্যার, আপনি আমার এখনো পরিচয় জানেন না। আমি কে আপনি এখনো আমাকে চিনতে পারেন নাই। তাহলে বলো কে তুমি? আরমান শিকদারের নাম শুনেছেন কখনো? ওনাকে কে না চিনে, উনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি হলাম ওনার একমাত্র ছেলে রাসেল শিকদার। এবার হয়তো চিনতে পারছেন। কি, তুমি আরমান শিকদারের ছেলে? তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না চিনে অনেক কথা বলে ফেলেছি। স্যার, আমি কিছু মনে করি নাই, শুধু একটা কথা বলি, গরিব বড়লোক সবাইকে এক চোখে দেখবেন। হঠাৎ রিয়া দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? তোমার প্রতিদিন এরকম দেরি হয় কেন? স্যার, আপনি কার সাথে রেগে কথা বলছেন আপনি জানেন? জানে, এমপির একটা বেয়াদব মেয়ের সাথে। তোর সাহস তো কম নয়, তুই আমাকে বেয়াদব বলছিস? তোকে আমি, তুই আমার গায়ে হাত তুলছিস, আমি তোকে দেখে নিব। বলেই ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর স্যার পড়া শুরু করলো। স্যারকে দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। ছাত্রছাত্রীরা আজকে অনেক খুশি। মেয়েটা সবাইকে নিজের বাপের পাওয়ার দেখায়। সব ক্লাস শেষ করে বাইরে এসে দেখি 10-12টা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে চাকু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া হাততালি দিয়ে তাদের পেছন থেকে সামনে আসলো। তোকে বলছি না, তোকে আমি দেখে নিব। আমার গায়ে হাত তোলার পরিণতি কি ভয়ঙ্কর দেখবি এবার। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার কুত্তার বাচ্চাকে। রিক্সা চালিয়ে বডি বানিয়ে ফেলেছি, ওদের মতো 15-20টা এখন আমার কাছে কিছুই না। বাস্তবে একটার সাথে পারবো না, আমার যে রবিউল বডি। সবগুলোকে মারতে লাগলাম, সবগুলো মার খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর রিয়ার কাছে গিয়ে ঠাস করে আরও 2টা মেরে দিলাম। শোন,
তোর বাপ এমপি, আমার কিচ্ছু করতে পারবে না। আর যাদের নিয়ে আমাকে মারতে আসছিস এরা আমার হাতের ময়লা। আর যদি দেখি তুই কলেজে বাপের পাওয়ার দেখিয়ে ছাত্রছাত্রীদের চাপ সৃষ্টি করেছিস, তখন আমার থেকে বেশি কেউ খারাপ হবে না, কথাটা মনে রাখিস। এই বলে গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। ভেতরে ঢুকে সাদিয়ার কেবিনে গেলাম। ভেতরে ঢুকে দেখি আন্টি সাদিয়াকে মাত্র খাবার খাইয়ে ওষুধ খাওয়াই দিল। কিরে, এখন কেমন আছিস? আম্মু তুমি বাসায় চলে যাও। কেন, কি হয়েছে? কিছুই হয় নাই, তুমি বাসায় চলে যাও, রাসেল আমাকে দেখে রাখবে। আন্টি, আপনি বাসায় চলে যান, আমি আসি সাদিয়ার সাথে। ঠিক আছে বাবা, তাহলে আমি যাচ্ছি। বলেই আন্টি কেবিন থেকে বেরিয়ে গেল। আন্টি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাদিয়া আমার সাথে এরকম কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। সাদিয়া আন্টি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। পাগলের মতো আমাকে কিস করতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। কিরে, তুই এটা কি করছিস? আর এখন নিজে নিজে কান্না করছিস কেন? আমি তোকে ভালোবাসি রাসেল, তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসে আসছি। আমি বিদেশ থেকে এসে যখন তোদের বাড়ি গেলাম, তখন তোর আব্বু আম্মু বলেছে তুই বাইরে পড়ার জন্য গেছোস। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। পরে ভাবলাম এতটা বছর তোর জন্য অপেক্ষা করতে পারছি, তুই বাড়িতে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই এখানে কলেজে ভর্তি হয়ে যাই। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। তুই যখন আমাকে বলছিস একজনকে ভালোবাসিস, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই বাসায় এসে নিজের হাত কেটে ফেললাম। আমি যাকে ভালোবাসি তুই তার নাম জানতে চাইবি না? তুই আমাকে ফিরিয়ে দিস না, তাহলে আমি আর একবার যদি মরার কথা বলিস তাহলে তোর আগে আমি দুনিয়া থেকে চলে যাব। না না, আমি তোকে হারাতে চাই না। আজ পর্যন্ত আমি কাউকে ভালোবাসি নাই, একমাত্র তোকে ভালোবাসি বলে। তোকে আমিও ছোটকাল থেকে ভালোবেসে আসছি। তাহলে বললি না কেন? তখন বলি নাই, আমি মনে করছি তুইও আমার পরিবারের মতো খারাপ ভাববি, তাই বলি নাই। আমি তো এ ব্যাপারে কিছুই শুনি নাই, আমার বিশ্বাস ছিল তুই এমন কাজ জীবনেও করবি না। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। আর একটা কথা, এখন দুজন দুজনকে তুমি করে বলবো। ঠিক আছে, আমাকে কখনো ভুলে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাত নয় চাঁদ, আমি সেই চাঁদের আলো। তুমি মাটি নয় ফুল, আমি সেই ফুলের কলি। তুমি আকাশ নয় মেঘ, আমি সেই মেঘের বৃষ্টি। তুমি এভাবেই মিশে থাকবে, তুমি আর আমি। একটা আকাশে অনেক তারা, একটা জীবনে দুঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুলের জন্য জীবন দিব, তবুও আমি তোমারই রব। আরও কিছুক্ষণ দুজনে দুজনকে জড়িয়ে ধরে কথা বললাম। দেখতে দেখতে 3 দিন চলে গেল। সাদিয়া এখন পুরোপুরি সুস্থ। তাকে নিয়ে তাদের বাসায় চলে আসলাম। এই 3 দিন আমি কলেজে যাইনি, শুধু সাদিয়ার সেবা করেছি। সাদিয়াকে তার রুমে শুয়ে দিয়ে যেই না আমি উঠতে যাব, তখন সাদিয়া আমাকে খাটে ফেলে দিয়ে বুকের উপর উঠে বসলো। কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি আমার মনের মানুষের সাথে সব করতে পারি। এখনো কিন্তু বিয়ে হয়নি। তাহলে বিয়ে করে ফেল, তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগে না। আগে পড়ালেখা শেষ করো, তারপর। ঠিক আছে, এখন আমার পাওনা দিয়ে দাও। আচ্ছা, তোমার এত রোমান্টিকতা কোথায় থেকে আসে? আমি এরকমই, আমি তো অন্য কারো কাছে চাচ্ছি না, তোমার কাছে চাচ্ছি। না, আমি এখন পারবো না। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করতেছি। বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট দুটো এক করে দিল। নিজেকে আর সামলাতে পারলাম না, আমি তার ডাকে সাড়া দিতে লাগলাম। সাদিয়া অনেক গভীরে চলে যেতে লাগলো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। সাদিয়া, তুমি এটা কি করতে চেয়েছিলে? এখনো কিন্তু আমাদের বিয়ে হয় নাই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি এসব করলে আমাকে কিন্তু তুমি পাবে না। আমি তো আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন আমি বাসায় যাচ্ছি, ফোনে কথা হবে। আর একটু থাকো না। না, এখন তো তোমার সাথে প্রতিদিন দেখা হবে। ঠিক আছে, যাও, বাসায় গিয়ে আমাকে ফোন দিবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে জানু। কপালে চুমু দিয়ে তারপর সাদিয়ার রুম থেকে বেরিয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে নিজের বাসায় চলে আসলাম।
আঙ্কেল আন্টি অনেক করে বলেছে থাকার জন্য। আমি বলছি পরে এক সময় এসে থেকে যাব। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। তিশা এসে দরজা খুলে দিল। তিশার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে নিজের রুমে চলে গেলাম। রাতে খাবার খেয়ে সাদিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন সাদিয়া, তুমি কখন এলে? আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো, কেউ দেখে ফেলবে। সাদিয়াকে সরাতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তোমাকে ছাড়া ভালো লাগছে না, তাই সকাল সকাল তোমার বাসায় চলে আসলাম। এসে দেখে তুমি এখনো ঘুমে, তাই না ডেকে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, কেউ রুমে চলে আসবে। না, আমার থেকে অনেক ভালো লাগছে এইভাবে থাকতে। ভাবি, এখনো হারামিটাকে উঠাতে পারলে না? ভাবি মানে? এখন কিছু জানে না। সাদিয়া আপু আমাকে সব বলেছে। এখন বাহানা না করে তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? তুমি যাও তিশা, আমি আর রাসেল একসাথে আসছি। ওকে ভাবি। তুমি তিশাকে সব বলে দিছো কেন? কোনো সমস্যা নেই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, দুজনে নাস্তা করে একসাথে কলেজে যাব। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে কলেজে চলে গেলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়ি থেকে নেমে ক্লাসে চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো রিয়াকে দেখলাম না। সব ক্লাস শেষ করে দুজনে একসাথে কলেজ থেকে বেরিয়ে আসলাম। সারাদিন দুজনে মিলে ঘুরলাম। রাত অনেক হয়ে গেছে, তাই দুজনে বাসায় যেতে লাগলাম। হঠাৎ রাস্তার মাঝখানে কয়জন ছেলে লাঠি আরও অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি দাঁড় করিয়ে সাদিয়াকে গাড়িতে রেখে তাদের সামনে গেলাম। সাদিয়া কিছু বলতে পারবে না, কারণ সাদিয়া গাড়িতে ঘুমিয়ে গেছে। কি ব্যাপার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে মারার জন্য। কেন আমাকে মারবি? আমি কি করেছি তোদের সাথে? তুই আমাদের কিছুই করিস নাই, তোকে মারার অর্ডার পেয়েছি। কে পাঠিয়েছে তোদের? তোকে মারার জন্য এমপির মেয়ে পাঠিয়েছে। কিন্তু তোরা কি আমাকে চিনিস? আমি কে? তোকে চেনার আমার টাইম নেই। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন, মার শালাকে। পরে সবগুলো ছেলে আমাকে মারতে আসে। তারা ছিল প্রায় 15-20 জনের মতো। ওই যে রিক্সা চালিয়ে পুরো বডি শক্ত হয়ে আছে, তাই উড়াধুরা সবগুলোকে মারতে লাগলাম। সবগুলো আমার হাতের মার খেয়ে দৌড়ে পালিয়ে গেল। আমি গাড়ি চালিয়ে সাদিয়াকে তাদের বাসায় দিয়ে সোজা এমপির বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। কাকে চাই? এমপি সাহেব কি বাসায় আছে? উনি ওনার মেয়ের রুমে লিয়া মামুনির সাথে গল্প করছে। রুম কোনটা? আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। টাকা লাগবে না, আপনি শুধু রুমটা দেখিয়ে দিন। আমার সাথে আসুন। কাজের লোক আমাকে রিয়ার রুমে নিয়ে গেল। ভেতরে ঢুকে দেখি এমপি সাহেব রিয়া দুজনে গল্প করছে। বাহ বাহ, আমাকে মারতে পাঠিয়ে বাপ মেয়ে গল্প করছে। তুই এখনো বেঁচে আছিস? কেন, তোর আফসোস হচ্ছে? তোকে একটা কথা বলছি না, আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। তোর বাপ এমপি আমার কিছু করতে পারবে না। আমি চাইলে তোর বাপকে বরখাস্ত করে দিতে পারি। তুমি কে? আবার আমার বাসায় এসে আমার সামনে আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলছিস? আমাকে এখনো চিনতে পারো নাই। আরমান শিকদারের নাম শুনেছেন কখনো? শুনেছি। উনি বাংলাদেশের একজন টপ বিজনেসম্যান। আমি তার একমাত্র ছেলে রাসেল শিকদার। কি? তুমি আরমান শিকদারের ছেলে? তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। এই রিয়া, তাড়াতাড়ি ওর পা ধরে ক্ষমা চা। রাসেল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে এমন ভুল করব না। শোন, ক্ষমতা থাকলে সব কিছু হয় না, মানুষের ভালোবাসা হলো বড়। তাই বলছি সবার সাথে ভালো হয়ে চলবি। গরিবকে কখনো ঘৃণা করবি না, তাদের আপন করে নিবি, দেখবি সবাই তোকে ভালোবাসবে। কথাটা মনে রাখিস। বলেই তাদের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। এখন রিয়া সবার সাথে ভালো ব্যবহার করে। সাদিয়া আর আমার ভালোবাসা আগের মতোই আছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। রিয়া এখন আমাদের বন্ধু। আমরা এখন অনেক সুন্দরভাবে জীবনযাপন করছি। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়।
এটাকে হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা।